হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমাদের সাথে রয়েছেন অভিজিৎ চৌধুরী। এনার নতুন ওয়েব সিরিজ হইচইতে আছে আস্তে লেডি, দারুণ রেসপন্স পাচ্ছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে, তাই জন্য আমি খুঁজে খুঁজে ওনাকে ডিস্টার্ব করতে চলে এসেছি আড্ডা উইথ অরিত্রর এই নতুন এপিসোডে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার এই যে ওয়েব সিরিজটার ব্যাপারে তো আসবোই, আমার দারুণ লেগেছে। আমি পার্সোনালি বলতে চাই দারুণ। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই এম ওয়েটিং ফর দ্য সেকেন্ড সিজন। ওকে, বাট তার আগে আপনার একটা এক্সট্রাঅর্ডিনারি জার্নি রয়েছে, যেটা আমার মনে হয় যে এক্সট্রাঅর্ডিনারি, বিকজ আমিও ছোট ছোট বানাই করি, এবং আমাদের মতো আপনার যে জার্নিটা, এটা শুনে আমার খুব ইন্সপায়ারিং লেগেছে, এবং আমি বিলিভ করি যে আরো যারা দেখবে তাদেরও ইন্সপায়ারিং লাগবে। তো এই যে আপনার যে জার্নিটা, এই যে একটা শিফট ইঞ্জিনিয়ারিং থেকে তারপরে চাকরি, সেখান থেকে ফিল্ম মেকিং, এই যে পুরো একটু জার্নিটার ব্যাপারে যদি একটু ব্রিফলি বলেন তাহলে। না, একটা ওই পোকা মাথায় চিরকালই ছিল ছোট থেকেই, যে একটা গল্প বলবো। কারণ ছোটবেলায় ওই সবাই যেমন করে আর কি, পরীক্ষার আগে পড়ার বইয়ের মধ্যে গল্পের বই লুকিয়ে পড়া, পালিয়ে সিনেমা দেখতে যাওয়া স্কুল থেকে পালিয়ে, এগুলো তো থাকেই প্রতিটা বাঙালির ছেলেরই। সেরকমই ছিলাম, এবং খুব ইচ্ছে ছিল যে কিছু লিখবো। তা একটা সময় মানে কয়েকটা সিনেমা দেখে আমার মনে হলো না, এটা আমার জন্য মনে হয় রাইট মিডিয়াম। এবং সেই সময় থেকেই আমি চাকরি করার সময় বুঝতে পারি যে এটাই আমার ডেস্টিনি হওয়া উচিত। তা তখন সেই জন্য চাকরির পরে রাত্রে গিয়ে বিভিন্ন জায়গায় ক্লাস করতে যাওয়া, শনি রোববার ক্লাস করা, এরকম করে 2-3 বছর করেছি। বহু জায়গায় ওয়ার্কশপ করেছি, যেখানে থেকেছি, সেটা ব্যাঙ্গালোর হতে পারে বা বিদেশে যখন গেছি সেখানে ওয়ার্কশপ করেছি। করতে করতে যখন একটা কনফিডেন্স এলো, তখন নিজে কিছু করলাম। একটা ছবি বানিয়েছিলাম দ্বিতীয় রিভু বলে, এবং শর্ট ফিল্ম না, এটা একটা ফিচার ফিল্ম রিলিজ করেছিল লিমিটেড হলে কয়েকটা কলকাতা। এবং তারপরে আরও 2-3টে শর্ট করি, তার মধ্যে একটা হচ্ছে মিথ, যেটা হইচইতে আছে। এবং তারপরে আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে দুদিকে ব্যালেন্স করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ যে সময়টা দেওয়া উচিত প্রতিটা কাজের ক্ষেত্রে মনে হচ্ছিল যে একটু করে যেন কম দিয়ে ফেলছি। এবং ফিল্মও একটুটা খুব ম্যাটার করে, অনেক কিছু বদলে যায়। তাই এই জন্যই আমি আগের বছর ডিসিশন নিই যে ছেড়ে দেবো, এবং তখনই পুরোপুরি এই স্ক্রিপ্ট এবং ফিল্মিং, তারপরে এই ওয়েব সিরিজটা। তো মানে আপনি চাকরি করতে করতে ফিচার বানিয়েছিলেন? দ্যাটস সো চ্যালেঞ্জিং, কারণ প্রচুর টাইম ইনভেস্ট করতে হয়। এই জার্নিটার ব্যাপারে হলো, তো এবার একটু আস্তে লেডিসে আছে। এর আইডিয়াটার ইনসেপশন মানে কিভাবে হয়েছে? এটা অ্যাকচুয়ালি মানে একটা বই পড়ে হয়েছিল। সেটা হচ্ছে একটা গল্প, সেটা হচ্ছে মুরাকামির একটা গল্প আছে, সেকেন্ড বেকারি অ্যাটাক। তা ওখানে একটা হাজব্যান্ড ওয়াইফ আর কি, তারা খুব মানে একটা বোর্ডডামে ভোগে আর কি, তার অস্বস্তি তৈরি হয়। এবং সে জানতে পারে যে একটা যখন ও ব্যাচেলার লাইফে ছিল, একটা বেকারিতে রবারি করেছিল, সেটা পাউরুটির দোকান থেকে পাউরুটি খেয়েছে রবারি করে। এবং এরা ঠিক করে একটা ম্যাকডিতে অ্যাটাক করে, ঠিক আছে। গল্পটা স্টোরি অফ ননসেন্স, কিন্তু তুমি এটা বুঝতে পারবে যখন আমরা এই চাকরি বা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, তখন আমাদের মনে হয় যে কিছু সামথিং ডিফারেন্ট, মানে যেখানে নিজেদেরকে মানে বাউন্ডারির বাইরে আমরা কিছু করব। তা সেটা থেকে আমার মনে হয়েছিল যে এমন একটা কিছু স্টোরি করব যেটা 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 হয় না চারিদিকে, যেটা ইম্পসিবল। সেই জন্য আমার গল্পটার প্রথম নাম ছিল সালো দ্য প্যারিস। হ্যাঁ, যেটা ওই এখন স্যালুনটার নাম, ঠিক আছে। যে ওই গল্পেরও যে মানে 3টে মেয়ে, কিন্তু প্রধান যে মেঘা, এটা সন্দীপ তা প্লে করেছে, সেখানে ও ঠিক 1 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, এবং কারণ ওর প্যাশনটা ফলো করছে, সে প্যাশনটা হচ্ছে স্যালো দ্য প্যারি। এবং এই নামটা খুব আমার কাছে, কারণ এই নামটা মানে ইটস নট রিয়েল। মানে কলকাতায় কেন স্যালো দ্য প্যারি, কলকাতায় কেন 3টে মেয়ে ডাকাতি করবে, ঠিক আছে। এবং সেই জন্য পুরো গল্পটা আমি এটা কমিক্সের মতো করে ভেবে লিখেছি, ঠিক আছে। এবং লেখার সময় আমি নিজেই প্রচণ্ড মজা পেয়েছি লিখতে। এবং এটা খুব মানে এটা প্রথম থেকেই খুব পজিটিভ ছিল সব কিছু।
যারা যারা স্ক্রিপ্টটা প্রচণ্ডভাবে ভালোভাবে রিয়াক্ট করেছে, অ্যাক্টার্সরা খুব মানে প্রচণ্ড ইন্টারেস্টেড হয়েছে, এবং কাস্টিং, প্রি প্রোডাকশন, মানে নর্মালি একটা ফিল্মে যা হয় তার থেকেও বেশি করে আমরা এটা করেছি। নর্মালি আমাদেরকে এখানে বাজেটের কনস্ট্রেন্ট থাকে, এই জন্য বহুদিন প্রি প্রোডাকশন বা এসব করা যায় না, কিন্তু আমরা 2 মাস ধরে প্রি প্রোডাকশন করেছি, এবং তারপর শুটিং, পোস্ট প্রোডাকশন, এবং প্রতিটা লোকই নিজের বাইরে গিয়ে এফোর্ট দিয়েছে। সে আমার টেকনিশিয়ান টিম, যারা ডিওপি, এডিটার, সাউন্ড ডিজাইনার, প্রত্যেকেই নিজের বাইরে মানে রাত জেগে জেগে, এবং যাতে ব্যাপারটা বেস্ট হয়। আচ্ছা, কাস্টিং এ আসছি। সন্দীপদাকে আমরা সিরিয়ালে দেখেছি, এবং সিরিয়ালে যখন দেখেছি এটা ওই মানে হাউসওয়াইফ গুডি গুডি, এখানে সে যখন ডাকাতি করছে মানে ওইটা জিনিসটা মানে বলে না একটা কন্ট্রাডিকশন, মানে ওই জিনিসটা মানে তো সন্দীপদাকে নিজে যখন স্ক্রিপ্টটা পড়েছে ফার্স্ট টাইমে রাজি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে আছে যে, কারণ আমি খুব একটা টেলিভিশন ফলো করি না, তা আমি সন্দীপদাকে চিনতাম না। তা আমার অ্যাকচুয়ালি চিফ এডি ও অনেকে সাজেস্ট করেছিল, অনেকের সাথে মিট করছি, কথা বলছি, তো ও সন্দীপদার কথা বলেছিল। তা আমি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল ক্যারেক্টারটার জন্য, যে এই মেঘা মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, সে ভাবে, এটা নিয়ে ডাউট নেই, এবং তাকে দেখতে খুব মনে হবে এটা করতে পারবে না। খুব গুডি গুডি ইমেজই চাইছিলাম, কারণ মানে এই কন্ট্রাস্টটা ফিল্মে খুব কাজে লাগে। ঠিক আছে, মানে নওয়াজ একটা রোগা পটকা লোক, যখন সে গ্যাংস্টার হয়ে যায়, এবং সেই কন্ট্রাস্টটা সিনেমায় মানে একটা সিনেমাটিক একটা প্রয়োগ। তা সন্দীপতার ক্ষেত্রে আমার ওটা মনে হয়েছিল যে এ যখন হাতে একটা বন্দুক নিয়ে যাবে একটা অপারেশনে, অদ্ভুত লাগবে। এবং প্রথম আমাদের যে স্ক্রিপ্ট রিডিং এ আমি বলছিলাম যে তুমি একটু বড়, মানে আমি দুজনের পালসটা বোঝার চেষ্টা করছিলাম। তা ফার্স্ট মানে 1 ঘন্টার মধ্যে উই ডিসাইডেড যে আমিও করব, ও করবে। তা ভেরি স্মুথ। সায়নী তো একদম পারফেক্ট কাস্টিং ছিল, রাইট? হ্যাঁ, মানে কারণ স্ক্রিপ্টের সময় আমার সায়নীর কথা মাথায় ছিল। আমি আগের ছবি তো ভেবেছিলাম যে সায়নীকে কাস্ট করবো, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। এইটার ক্ষেত্রে আমি খুব শিওর ছিলাম যে, কারণ আমার খুব একটা পাওয়ারফুল ক্যারেক্টার দরকার ছিল। তানি হচ্ছে এই পুরো মানে মেঘার জেনারেল, অপারেশন দ্য হেড, মানে ওই ইয়েটা করে, মানে মানে ও থিঙ্কিং পার্টটাও ছেড়ে দেয় মেঘার ওপর, এবং এদের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। ঠিক আছে, এবং তুমি যদি দেখো যে 3টে মেয়ের স্পেকট্রাম পুরোপুরি আলাদা। ঠিক আছে, তানি মেঘা যা লিমা সেটা নয়, লিমা একদম এদের অপোজিট। ঠিক আছে, যে বাকি ওদেরকে চরম ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ও কিছু কিছু কাজ ছড়িয়ে ফেলে। কিন্তু তার মানে এই নয় যে ওদের থেকে কম কিছু। বহু জায়গায় যে লিমা তানির যে কনফ্রন্টেশনটা, সেটা অনেক সময় মানে দর্শকের কিছু কথা লিমা বলে দিয়েছে যে কেন ডাকাতি করতে যাবে। তা এই 3 জনের মানে কেমিস্ট্রিটা আমাদের নিজেদের খুব ভালো লেগেছে, এবং প্রচুর মানুষ এটা নিয়ে কথা বলছে এই মুহূর্তে। আচ্ছা, আমার একটা পার্সোনালি মানে একটা ওয়েব সিরিজ একটা প্রবলেম হয়েছে একটা ক্যারেক্টার নিয়ে, দ্যাট ইজ দীপঙ্কর দের যে ক্যারেক্টার, ওটা আমার মনে হয়েছে যে ঠিক একটা সিন জাস্ট, বাকি খালি তাকে নিয়ে বলা হয়েছে, মানে এটা কি ইচ্ছে করে ইন্টেনশনালি ইচ্ছা করে একদম ইচ্ছা করে। এমন একটা ভিলেন সমর পোদ্দার, যাকে দেখা যাবে, কারণ ও ভোটে দাঁড়াচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমরা নর্মালি যেসব ভিলেন ভাবি বা দেখি, অ্যাকচুয়াল লাইফে ভিলেনরা সেরকম হয় না। তারা নিজেদের শো অফ করে না, তারা পাড়ার গুন্ডারা শো অফ করে। এরকম গুন্ডা প্রচুর আছে ছবিতে, পাবন, জাজবান, প্রথমে যে রানা বলে যে এসেছিল স্যালনে, এরা হচ্ছে গুন্ডা, যারা সামনে এসে গুন্ডামি করে। কিন্তু যারা অ্যাকচুয়ালি স্ট্রিং পুল করে মানে সোসাইটিতে, তারা বিশেষ সামনে আসে না। এই জন্য সমর আমার একটা দরকার ছিল, একটা ওরকম ফেস যে যার কথা মাথায় লোকে থাকবে। ওটা দীপঙ্কর দে বলেই হয়েছে। পুরো স্টোরিটা তো তুমি লিখেছো নিজে, বাট ডায়লগ স্পেসিফিক্যালি ডায়লগসে আসছি, ডায়লগস গুলো মানে
কি বলবো, একটা দারুণ মানে কি বলবো, ফানি তো ছিলই, লেয়ার্ড কমেডি ছিল, অনেক কিছু ছিল, মানে ডায়লগস গুলো মানে স্পেশাল হাইলাইট। তো মানে এই জিনিসটা মানে যে এই ডায়লগস গুলো এরকম হবে, মানে কারণ মানে কমেডিটা রয়েছে বাট স্ল্যাপস্টিক নয়, সিচুয়েশনাল কিছু কমেডি রয়েছে, যেমন ওই আমি বলতে চাই না, অনেকে যারা দেখেনি ওই ফার্স্ট রবারিটার সময় যখন সবকিছু গন্ডগোল হয়ে যায়, এরকম প্রচুর সিচুয়েশনাল কমেডি রয়েছে, প্লাস ডায়লগটা একটা মানে কি বলবো বোনাস যাকে বলে। তো এই ডায়লগ রাইটিং প্রসেসের সময় কি কি তোমার একটু যদি বলে। আসলে নিজে যদি একটু অ্যাক্টিংটা একটু নিজে জানা যায় তাহলে ডায়লগ লিখতে সুবিধা হয়। মানে ডায়লগ শুধু লিখলে হবে না, সেটা নিজেকে বলতে হবে লেখার সময়। মানে অ্যাকচুয়ালি আমি সায়নী আর সৌরভকে প্রথম মানে এই ছবিটার জন্য কাস্ট করতে মিট করেছিলাম আমরা পাশে একটা ক্যাফেতে, এবং যখন আমি ওদের পড়ছিলাম মানে ফার্স্ট সিনটা আমি নিজেই মানে হাসতে আরম্ভ করছিলাম, আমরা তিনজনই হাসতে শুরু করছিলাম, ঠিক আছে। কারণ মানে লেখার সময় মানে ওই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, যে ওটাকে ভিজুয়ালাইজ করে লেখা, যে ওটা বললে কিরকম লাগবে বা কি হবে। একদম শুরুতে যখন ডায়ালগ লিখতাম কি হতো, মানে দুটো তো আলাদা মিডিয়াম, লেখার মানে ড্রামা, তা প্রথমে লেখার মতো ব্যাপারগুলো হয়ে যায়, কিন্তু যখনই লোক এই ড্রামাটার মধ্যে খুব ইনভলভ হয়ে যায় তখন ডায়ালগ খুব ন্যাচারালি আসবে, এবং প্রতিটা ক্যারেক্টারের নিজস্ব ডায়ালগ আছে, নিজস্ব স্পেস আছে। মানে সায়নীর ডায়ালগ আর মধুরিমার ডায়ালগ আলাদা, আবার মেঘা কমপ্লিটলি অন্যভাবে ডায়ালগস বলে, রাইট। এইটা লেখার সময় ক্যারেক্টারটা বুঝেই চলে আসে, এই ফান এলিমেন্ট গুলো বা এমনি যে স্টোরি লাইন সেটা। বাট কিছু আমি দেখলাম কি সাবটেক্সট আছে, যেরকম একটা যে মানে হাজবেন্ড ওয়াইফকে চাকরি করতে দিচ্ছে, এইটা মানে খুব মন দিয়ে দেখলে এই লেয়ার গুলো বোঝা যাবে, ছোট 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 কিছু জিনিসপত্র আছে একদম। তো ওই জিনিসগুলো কি মানে তুমি মানে এরকম একটা মানে ব্রড স্ট্রোকের করনি, ছোট করে? একদমই তাই, কারণ আমি ব্যাপারগুলো খুব আন্ডারলাইন রাখতে চেয়েছি, ঠিক আছে। কারণ এই প্রতিটা সাবজেক্টের উপর আরো অনেক ঘটনা হয়েছে। আমি এটা আমার মেন উদ্দেশ্য ছিল একটা কমিক্স বলা, ঠিক আছে, কমিক্সের মতো গল্প, একদম প্রচন্ড ফাস্ট, খুব মজার এবং একটা থ্রিল থাকবে, কিন্তু ক্যারেক্টারগুলো তো রিয়েল মানুষ, ওদের রিয়েল কষ্ট হয়। মানে ব্যাটম্যানও নিজের কষ্টের জায়গা আছে, হ্যাঁ, মানে ওর বাবাকে নিয়ে কষ্ট আছে, তেমনি এদেরও প্রতিটা ক্যারেক্টারের প্রত্যেকেরই একটা কিছু আছে। যেমন তানি ক্যারেক্টারটা আমরা জানি না ওর বয়ফ্রেন্ড ওকে কি করেছিল, এটা গোটা মানে এটা একটা গোটা সিরিজেই একটা মানে বলে না, হ্যাঁ, যে আমরা হয়তো বলে দিচ্ছি অনেক কিছু, কিন্তু এটা একটা ওই ক্যারেক্টারের একটা মানে একটা সাইট, যে বলে না কি ব্যাপারটা কি হয়েছিল। আমি জানি, কিন্তু সেই সিনটা লেখা আছে আমার, যে কি হয়েছিল, আই নো দ্যাট, কিন্তু আমি এখানে দেখাইনি। এবার কিন্তু মেঘার ক্ষেত্রে যেমন মানে মেঘা মানে এটা বেসিক্যালি তো আমাদের প্রত্যেকের একটা স্টোরি, যে যখনই তুমি একটা প্যাশনকে ফলো করতে যাবে কেউ একটা তোমাকে ভীষণ দিয়ে টেনে ধরবে, এবং যেখানে মানে যে সিস্টেমের মধ্যে আছে, এবং আমাদের সোসাইটিতে এটা তো খুব কমন একটা ব্যাপার, যে একটা মেয়ে বিয়ে করার পর তার সেই বাড়িতে তার কিছু ব্যাপারে তাকে টেনে ধরা হয়, যেটা তুমি করতে পারবে, এটা করতে পারবে না। সেটা আমার বন্ধুদেরও ক্ষেত্রেও হয়েছে, এটা আমি জানি, পার্সোনালি জানি, এটা খুব স্বাভাবিকভাবেই এসেছে, এবং এটা একটা ট্রিগারিং পয়েন্ট ওর এই রিভল্টের পিছনে। আমি রাইটিং নিয়ে আরেকটা কথা বলবো, কারণ রাইটিংটা আমার অনেক রকমের জিনিসপত্র আমি দেখছি। একটা জিনিস আমি দেখেছি, স্ক্রিন প্লেটা খুব বেশি নন লিনিয়ার নয়, বাট তাও একটু নন লিনিয়ারিটি আছে, মানে কিছু সিনস আগে দেখিয়ে পরে বোঝানো, যেটা বাট সেটা খুব বেশি ব্যাক এন্ড ফোর্থ তো নয় যে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে, সেটা একদম লিনিয়ারিটি মেনটেন। ওই যে স্ক্রিন প্লেটা লেখা হয়, মানে ওইটা কিভাবে তুমি করলে বা ওইটার ব্যাপারে যদি মানে এটার পিছনে একটা অন্য ব্যাপার ছিল। মানে আরেকটা যদি জিনিস ফলো করো দেখবে যে অধিকাংশ ক্ষেত্রে গোটা সিনেমাটায় আমি মানে সিনেমাটা শুরু হয় 3টে পমফ্রেট মাছ দিয়ে, রাইট, এবং তুমি দেখবে অধিকাংশ গল্পে এখানে কিন্তু অনেক ক্যারেক্টার, ওদের টিমে অনেকজন আছে, এবং ওদের যে ভিলেন গ্রুপ তাদের টিমে অনেকজন আছে, কিন্তু ম্যাক্সিমাম কনফ্রন্টেশন এটা 3-এর একটা জিওমেট্রিক্যাল একটা ব্যাপার রয়েছে প্রতিটা সিনে, রাইট, এবং সেই জিনিসটার মধ্যে এটা ঢুকে আছে যে
ওই যে ইভেন্টটা তৈরি হচ্ছে, প্রথম দিনের ঘটনাটা, সেটা ঘুরেই সবকিছু হচ্ছে। প্রথম যেদিন অংশুমান আসে ওদের বাড়িতে, সেটাই হচ্ছে আমাদের গল্পের একদম মিডল পয়েন্ট, এবং সেটা ঘুরেই বৃত্ত করে আমরা গল্পটা বলছি। যে কেন একটা একটা আনইনভাইটেড গেস্ট কিভাবে ব্যাপারটা গল্পের মধ্যে কিভাবে ঘুরিয়ে দিল। এবার ওই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, এবং তারপর আমরা শেষটা যাচ্ছি। এই মজাটা আমরা রেখেছি। আচ্ছা, এবার একটু টেকনিক্যাল পার্টে চলে আসি। মানে আমি দেখলাম যে খুব টেকনিক্যালি সাউন্ড ওয়েব সিরিজ, ঠিক আছে? এখানে প্রচুর, আর প্রোডাকশন ভ্যালুটা, মানে তুমি বলছো বাজেটের ব্যাপার, বাট আমার একবারও দেখে, বাট আমি তো জানতাম না, আমার একবারও দেখে মনে হয়নি কি এটা কোনো সিনেমার থেকে কিছু রকম ভাবে কম কোনো দিক, এটা সাউন্ড ডিজাইন হোক, ক্যামেরা হোক। তো সেইগুলোর ব্যাপারে বলে যে মানে বাজেট কনস্ট্রেন্ট থাকা সত্ত্বেও যে তুমি ওই অ্যাচিভ করেছো, সেটা মানে একটু যদি না, মানে কেন বলছি, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি কোন জনরার উপর কাজ করছো। মানে আমাদের যে জনরায় আমরা কাজ করেছি, সেই জতে মানে বাজেট মানে নর্মালি অনেক বেশি হয়। ধরো একটা ঘরের স্টোরি, একটা বড় বাড়ির মধ্যে স্টোরি বলছে, একটা কোনো ফ্যামিলি ড্রামা, বা একটা কোনো সিম্পল কোনো ড্রামা চলছে, হিউম্যান ড্রামা, রাইট? সেখানে বাজেটটা অটোমেটিক তোমার খুব একটা বেশি লাগে না। এক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু এটা একটা হাইস্ট, জনরাটা হচ্ছে একটা হাইস্ট, এবং তার সাথে ক্রাইম এবং কমেডি হাত ধরে যাচ্ছে, হ্যাঁ, আমাকে ওই হাইস্ট দেখাতে গেলে একটা পিক পয়েন্টে যেতেই হবে, রাইট? আমাকে দেখাতে হবে এই প্রোডাকশনে। সেই জন্য বলছিলাম এই প্রি প্রোডাকশনের টাইমটা আমরা এভাবে ম্যানেজ করছি, এইভাবে উইল শো ইট ভেরি বিগ, কিন্তু আমরা একটা কম টাকা কি করে করবো, সেটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। সেই জন্য আমাদের এটা পুরো টিম ওয়ার্কের জন্য বলা যেতে পারে। আমার যারা যে ডিওপি ছিল প্রসেনজিৎ, আমার ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিল সংলাপ ভৌমিক, শো এডিট করেছে, কুন্তল দেশে মিউজিক করেছে, তপন দাসে আর্ট ডিরেক্ট করেছে। তাই এই যে পুরো এদের টিমের ফার্স্ট থেকে আমরা খুব প্রি প্ল্যান ছিলাম। যেমন ধরো এই যে দুর্গার মুখোশটা, আমরা এটা 1 মাস আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি। আমাদের সব ডিজাইন গুলো খুব আগে থেকে করা ছিল, কারণ এই সব ছবির ক্ষেত্রে কমিক্সের কি একটা যদি ছবি উঠে যায়, তোমার কমিক্সের ফ্লোটা থাকবে না। তা এটা বলতে পারো যে প্রি প্রোডাকশনের জন্যই আমরা ব্যাপারটাকে আয়ত্তের মধ্যে আনতে পেরেছি। আমরা লাস্ট সেগমেন্টে চলে আসি। আজকাল সবাই শর্ট ফিল্ম বানাচ্ছে, চেষ্টা করছে, অ্যাসপায়ারিং ফিল্ম মেকার। তো তুমিও একটা মানে স্টার্ট করলে জার্নি, বা বলতে পারে অনেকগুলো শর্ট ফিল্মে তো কাজ করছো, তো তাদের জন্য কিছু টিপস, কিছু সাজেশন, যেটা তারা আর কি প্র্যাকটিক্যালি যেগুলোকে ইউজ করে, যেগুলো কিছু ট্রিক্স বা যেটাতে প্রোডাকশন ভ্যালুটা বাড়ে, বাট মানে মনে হয় ভালো, এবং কিছু আর কি সাজেশন যাতে সেটা একটা প্ল্যাটফর্মে দিতে পারে ফিল্মটা, সেইগুলোর ব্যাপারে যদি একটু বলো, তাহলে সবাই একটু ইন্সপায়ার হয়। ফার্স্ট যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্ক্রিপ্টে নজর দেওয়া। মানে যে প্রচুর শর্ট ফিল্ম, অনেকেই আমি দেখি অনেক শর্ট ফিল্মে খুব একটা ভালো ক্যামেরার কাজ, একটা দারুণ কালার কারেকশন দিয়েছে, একটা দারুণ বিজিএম করেছে, একটা কোনো হয়তো দারুণ একটা কোনো সুন্দর সিজি করেছে, ঠিক আছে? এই টেকনিক্যাল মানে একটা, কারণ এখন ইউটিউব এবং নেটের দৌলতে তুমি টেকনিক্যাল সব কিছু পাবে নেটে অ্যাভেলেবল। যেটা সব থেকে কঠিন পর একটা সিনেমা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখাটা। এটা মনে হয় খুব ইজি, একটা সিনেমা দেখে মনে হয় গল্পটা খুব ইজি ওয়েতে ফ্লো করছে। ওই ইজি ওয়েতে যে ফ্লো করছে, সেটার পেছনে অ্যাকচুয়ালি প্রচুর কঠিন পরিশ্রম আছে। এবং সেই জন্যই মানে প্রথম আমি যেভাবে ব্যাপারটা মনে করি, যে একটা স্ক্রিপ্ট একবার না, বেশ কয়েকবার লিখতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্রসেস। মানে হলিউডে একটা ছবি যাওয়ার আগে তার 20টা ড্রাফট হয়, মিনিমাম 10 থেকে 20টা ড্রাফট, এবং ড্রাফট মানে আবার প্রথম থেকে শুরু করে ওরা। স্ক্রিপ্টিংটা একটা ছবির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে একটা কথাই আছে যে একটা ভালো একটা বাজে ডিরেক্টর একটা ভালো স্ক্রিপ্ট কেউ মানে খুব বাজেটা ফিল্ম করতে পারবে না, কিন্তু একটা বাজে স্ক্রিপ্ট একটা খুব ভালো ডিরেক্টরও একটা ভালো ফিল্ম তৈরি করতে পারবে না এটাতে। সুতরাং যদি মাদার কপিটা ভালো না হয়,
তাহলে এগোনোটা মুশকিল। সেই জন্য স্ক্রিপ্টটা বারবার লেখা, দ্য ফার্স্ট পার্ট, এবং করে বন্ধুদের শোনানো, এবং সেখান থেকে প্রথম কিছু মানে রিয়াকশানগুলো পাওয়া, হ্যাঁ, এবং সেটাকে বাকি অন্য ছবির সাথে কম্পেয়ার করে দেখা, যে কারণ স্ক্রিপ্টের একটা স্ট্রাকচার এবং কিছু ড্রামা স্ট্রাকচারের ব্যাপার থাকে যেগুলো প্রথমে বোঝা যায় না। এবং অবশ্যই মানে এরকম অনেকে এখন বলে যে রুল বলে কিছু হয় না, সেটা একদম ঠিক, কিন্তু রুলটা জেনে ব্রেক করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা খুব কমন ব্যাপার হচ্ছে 3 অ্যাক্ট স্ট্রাকচার একটা স্ক্রিপ্টে, রাইট? তা অনেক ছবি এখন হয় যারা 3 অ্যাক্টস ফলো করে না, কিন্তু যারা ফলো করছে না তারা 3 অ্যাক্টটা খুব ভালো করে জানে বলেই সেটাকে ক্রস করতে পারছে। যেমন 180 ডিগ্রি রুল শুটের সময় অনেকেই এটা এখন ব্রেক করে বিভিন্ন সিচুয়েশনে, কিন্তু 180 ডিগ্রি রুল যে জানে না সে যদি ব্রেক করতে সে ভুল করবে। যে জানে সে জানে কোন সিচুয়েশনে আমি এটা ব্রেক করতে পারি। তা সেই জন্য মানে ইউটিউবে যদি সার্চ করো হাউ টু রাইট এ স্ক্রিপ্ট রাইটিং টিপস, স্ক্রিপ্ট রাইটার্স অ্যাডভাইস, অজস্র মানে দুর্দান্ত স্ক্রিপ্ট লোকেদের মানে স্ক্রিপ্ট রাইটারদের ইন্টারভিউ পাবে, বিভিন্ন এপিসোডে পাবে, সেগুলো দেখাটা খুব দরকার। আমি যেমন রেগুলার এখনো স্ক্রিপ্টিং ওয়ার্কশপ হলে জয়েন করি। আমি মাস্টার ক্লাস বলে একটা হয় যেখানে হলিউডের স্ক্রিপ্ট রাইটার যেমন অ্যারিন সরকিন, সে তার একটা স্ক্রিপ্ট রাইটিং সেশন আছে, সেগুলো খুব হেল্প করবে। আরেকটা কোয়েশ্চেন করি, তোমার ফেভারিট ফিল্ম মেকার কে? আমার ফেভারিট যদি ফিল্ম মেকার বলো তাহলে সেটা কিসলাউস্কি। কিন্তু বিভিন্ন জনরার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন লোক। আচ্ছা, তুমি যে জনরাটাতে বানিয়েছো, কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করি, যদি তুমি একটা এরকম হাইস্ট ফিল্ম ডিরেক্ট করতে, তাহলে যদি সেটা কোনটা হতো এবং সেটা তাহলে বলবো আমি যেটা ট্যারেন্টিনোর প্রথম ছবি রিজার্ভার ডগস। কারণ এই ছবিটা সব থেকে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে একটা হাইস্ট ফিল্মে কোনো হাইস্ট সিনটা নেই, হ্যাঁ, এবং তার আফটার এফেক্টে পুরো ঘটনাটা দেখছি, এবং এটার মধ্যে একটা এবং প্রত্যেকে এটা একটা স্টোরি বলছে, রাইট? এবং সেই স্টোরিগুলো গল্পটাকে একটা অন্য বৃত্তে নিয়ে সম্পূর্ণ করছে। তা এটা থেকে প্রচুর কিছু শেখার আছে। এই ছবিটা আমার কাছে তো মাস্টারপিস। আর এছাড়া আমাদের বাংলার কেউ? হ্যাঁ, যদি মানে যে ছবিটা দেখে আমি ঠিক করলাম যে আমি ছবি বানাবোই, মানে ছবিটাই জীবনে সবকিছু ইম্পর্টেন্ট আমার কাছে, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী। সত্যজিৎ রায় তো ছোটবেলা থেকে আমরা সবাই মানে সবাই মুগ্ধ, এবং তারপর যখন দেখি যে মার্টিন স্করসেজি বলছে ছেলে মেয়েকেও প্রথম দেখাচ্ছে সত্যজিৎ রায়ের ছবি, বা ট্যাক্সি ড্রাইভার যে ক্যারেক্টারটা ছিল সেটা অভিযানের সৌমিত্র চ্যাটার্জি ক্যারেক্টারটা থেকে দেখে লিখেছিল। সেই যে একটা লোকের যে কলকাতায় বসে, কারণ আমরা জানি যে ইন্ডাস্ট্রি খুব একটা বড় নয়, এর অনেক কিছু লিমিটেশনস রয়েছে, মানে কিন্তু তার মধ্যে থেকে একটা লোক মানে ওয়ার্ল্ডের টপ ছবি বানিয়েছে যেগুলো এখনো মানুষ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে, সেটা একটা মানে অবিশ্বাস্য ঘটনা, সেটা ভাবা যায় না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যে একটু হ্যাঁ, আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে তোমাদের যে উদ্যোগটা যে বিভিন্ন ফিল্ম মেকারদের পয়েন্ট অফ ভিউ থেকে একটা কভার করা, এটা প্রচন্ড একটা ভালো উদ্যোগ। কারণ আমরা মূলত ফিল্ম ভাবতে মানে ফ্রন্ট এন্ডের মানুষদেরই ভাবি, কিন্তু তাদের পোস্টারে ফেস থাকে, হ্যাঁ, এবং তার ব্যাক এন্ডেও যে প্রচুর মানুষ কাজ করছে, শুধু ডিরেক্টর তো নয়, ডিরেক্টর, ডিওপি, এডিটার, সাউন্ড ডিজাইনার, মিউজিক, সিজি, গ্রাফিক্স, এটা বড় টিম কাজ করছে। এবং একটা ডিরেক্টর বলতে তার একটা বড় টিম থাকে, ডিরেকশন টিম থাকে, এবং এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। সুতরাং এই প্রসেসটা যত মানুষ জানবে, যেটা ফিল্ম তৈরি করতে হবে পরবর্তীকালে, এটা প্রচণ্ড হেল্প করবে। এবং আরও নতুন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তোমরা ইন্টারভিউ নাও, আর অনেক ফিল্ম মেকারদের সাথে কথা বলো, এটাই আমি চাই। আর দর্শকদের বলছি যে আস্তে লেডিস আমাদের একটা ওয়েব সিরিজ 9টা এপিসোডের, সেটা হইচই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন। এবং তাছাড়াও
এয়ারটেল এবং ভোডাফোন অ্যাপসেও সেটা অ্যাভেলেবল। দেখুন, জানান, ভালো হলে ভালোটা লিখুন, খারাপ হলে অবশ্যই নিন্দা করুন, কিন্তু দেখুন, কারণ বাংলা ছবি দেখা, বাংলা ওয়েব সিরিজ দেখা প্রচণ্ড ইম্পর্টেন্ট যদি আমাদের বাংলায় আরও কাজ করতে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।